এটা একটা শিলা, তাই না? তাই তো, এটা শিলা, তাই না? এই ওয়েদারিংটা কয় প্রকার? পিছনে এখন কত প্রকার করছিলাম আমরা? 3 প্রকার। কি কি? প্রাকৃতিক, রাসায়নিক ও জৈবিক। জৈবিক, প্রাকৃতিক, রাসায়নিক, আরেকটা হলো জৈবিক, তাই না? তিনটা। আচ্ছা, এটা তো আমরা একটা শিলা দেখলাম। এইটা দেখে কি মনে হয় বলুন তো? এই ছবিটা দেখে কি মনে হয়? কিছু বোঝা যায় ছবিটা দেখে? স্যার বুঝতে পারছি যে পানি পড়ছে, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে বিচূর্ণ হয়ে গেল। আর অন্য কেউ? মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে, এটা কি বোঝাচ্ছে? শুরু থেকে একটা শিলাতে স্যার পানি একটা গর্ত হয়েছে শিলার মধ্যে, ওখানে কিছু পানি দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে এটা পরবর্তীতে 2 নম্বরে গিয়ে আবার আরেকটু গিয়ে হয়ে গেছে গভীর, এটা পাটল হয়েছে। 3 নম্বরে গিয়ে হচ্ছে যে পুরো শিলাটা পাটল হয়ে গেছে, পানিগুলো নিচে পড়ে যাচ্ছে। আর 4 নম্বরে হচ্ছে যে এটা পুরোটা ডিভাইড হয়ে গেছে, পানিগুলো চলে গেছে। তাহলে এটা কোন ধরনের বিচূর্ণ ভবন? পানির মাধ্যমে ক্ষয়ের সেটা বোঝাচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে পূর্ণ বিচূর্ণ হয় কিভাবে আমরা বুঝতে পারতেছি, একটা উদাহরণ দিয়ে দেয় না ছবি দিয়ে? পানিটা জমা হয়ে আস্তে আস্তে বিভিন্ন ভাবে ওটা পরিবর্তন হচ্ছে, এটাই প্রথমে একটু পানি পড়লো, পানি ওখানে জমা হলো, জমা হয়েছে, তাই না? ফাটলটাতে, ফাটলটাতে জমা হওয়ার পরে তারপরে হচ্ছে ওই ফাটল ফ্রিজ হয়েছে। হ্যাঁ, তারপরে কি হলো, সেটা আস্তে আস্তে একেবারে গভীরে চলে গেল, তাই না? এটাকে শিলাখণ্ডকে বিচ্ছিন্ন করে দিল, বিচূর্ণ করলো। তাহলে এইটা হলো যে আমাদের যান্ত্রিক বিচূর্ণীভব, যেটা আমরা বলি যে মেকানিক্যাল ওয়েদারিং। এই যান্ত্রিক বিচূর্ণীভবন স্যার, এইটা একটা পানির দ্বারা, এটা হলো একটা প্রক্রিয়া। যান্ত্রিক বিচূর্ণীভবনে পানি ছাড়াও আছে কি কি ছিল, যে বায়ুপ্রবাহ, আর্দ্রতা, হিমবাহ প্রভৃতির দ্বারা শিলারাশি চূর্ণ বিচূর্ণ হওয়া, তাই না? আমরা তাহলে এখন ফিজিক্যাল ওয়েদারিংটা আর বুঝতে কারো অসুবিধা হবে? যান্ত্রিক বিচূর্ণীভবন কিভাবে হয়? না স্যার। এইটা দেখুন তো, এটাতে কি বোঝা যায়? একটা গাছ একটা ইয়ের মধ্যে হয়েছে আর কি, প্রস্তর খণ্ডের মধ্যে। শিকড়ের মাধ্যমে শিলাখণ্ড বিচ্ছিন্ন। হ্যাঁ, বায়োলজিক্যাল বা জৈবিক বিচূর্ণীভবন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকলো। এটা শিকড়টা আস্তে 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 ঢোকার পরে সেখানে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, তাই না? বিচূর্ণীভবন হচ্ছে। জৈবিক বিচূর্ণীভবন যেটা বলি, যে এগুলো গাছের মাধ্যমে, মানুষের মাধ্যমে, আপনার পোকামাকড়ের মাধ্যমে হয় জৈবিক বিচূর্ণীভবন, তাই না? দেখেছিলাম যে জীবজন্তুর মাধ্যমে, জীবজন্তুর মাধ্যমে কিভাবে বিচূর্ণীভবন হয় বলতে পারবেন? বিভিন্ন জীব বা কোন প্রাণীর আচরণের মাধ্যমে শিলাখণ্ডের উপর জীবজন্তুর মাধ্যমে বিচূর্ণীভবন হয়, এরকম একটা উদাহরণ বলুন তো। ইঁদুর যে মাটিকে ই করে, জানি ইঁদুর করে, তারপরে পোকা, তাই না? বিভিন্ন ধরনের জীবজন্তু মাটি গর্ত করার মাঝে মধ্যে কুকুর, এই জাতীয় জীবের মাধ্যমে
ইঁদুর, শিয়াল, খরগোশ। হ্যাঁ, এইভাবে বীজ নির্গমন হয়। আর আরেকটা বিষয় হলো মানুষের কাজের দ্বারা, তাই না? আমাদের মানুষের কাজের দ্বারাও আমরা যেমন পাহাড় কেটে স্যার রাস্তা তৈরি করার জন্য, রাস্তাঘাট কোনো অবকাঠামো তৈরি, এছাড়াও কেমিক্যালের মাধ্যমে শিলা বিচ্ছিন্ন করা। আমরা জানি যে শিলাগুলো কিসের দ্বারা গঠিত? এক বা একাধিক খনিজ পদার্থ দ্বারা, তাই না? খনিজ পদার্থ। জি স্যার। এক বা একাধিক খনিজ পদার্থ দ্বারা গঠিত। এই খনিজ পদার্থগুলো যখন পানি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জৈব অ্যাসিড ইত্যাদি সংস্পর্শে আসে, তখন এগুলো কি করে? রাসায়নিক বিক্রিয়া করে, তাই না? হ্যাঁ, করার পরে ভিন্ন পদার্থের যখন রাসায়নিক একটা বিক্রিয়া হয়, তখন সেটা তার মূল নেচারটা পরিবর্তন হয়ে যায়, তাই না? এভাবে শিলার যে শিলার বিশিষ্ট এবং খণ্ড বিখণ্ড প্রক্রিয়াটাকে আমরা বলছি যে ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিংটা তিন ভাবে হতে পারে: জারণের দ্বারা, অঙ্গার যোজন দ্বারা, এবং আরেকটা কি যেন জলযোজন। আরেকটা হলো আরেকটা কি বলেছিলাম যে ইরোশন, মেকানিজম অফ ইরোশন, ক্ষয় কার্যটা কিভাবে হয়? ক্ষয় কার্য কিভাবে হয় এখানে দেখে বোঝা যাচ্ছে কিছু? জি স্যার, বৃষ্টিপাত। হুম, বৃষ্টি পড়তেছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, করার পরে কি হচ্ছে? জোয়ার ভাটার জন্য হতে পারে। এই ছবিটাতে আমরা কি বুঝতে পারতেছি? বৃষ্টির মাধ্যমে শিলাখণ্ড ক্ষয়। বৃষ্টির মাধ্যমে পাহাড়ের গায়ে পড়ে, সেই বৃষ্টি ফোঁটাগুলো সজোরে পড়ার ফলে যে এই সকল নুড়ি পাথরগুলো আছে সেগুলো ক্ষয়ে পাহাড়ের গায়ে থেকে নিচের দিকে তার নেমে আসে। মাধ্যমে পাথরগুলো সরে যায়, আর এক জায়গায় সরে যায় এবং এক জায়গায় জমা হয়। এই প্রথমে বৃষ্টির পানি পড়ছে, তারপর হচ্ছে ডিটাচ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, ছোট ছোট ইয়ে হয়, তারপর কি হচ্ছে? সেটা ট্রান্সপোর্ট হচ্ছে, কারণ বৃষ্টির পানির সাথে সেটা বহন হয়, ঢালুর দিকে চলে আসে, তাই না? তারপরে কি হচ্ছে? সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সলোকেশন হচ্ছে, এরপর হচ্ছে কি হচ্ছে? শেষে গিয়ে ডিপোজিশন হচ্ছে, নিম্নমুখে ডিপোজিশন হচ্ছে। তার মানে এই যে ক্ষয়ের মাধ্যমেও কিন্তু শিলা রাশি জন্য তাই না? কি বোঝাচ্ছে? ধস। পাহাড় ধস। মাধ্যাকর্ষণের কারণে ওগুলো পাথরগুলো নিচে পড়ে। নতুন পাহাড় থেকে ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি শক্তি, মাধ্যাকর্ষণ শক্তিটা, এটা হচ্ছে প্রাকৃতিক। আস্তে এই আকর্ষণের মাধ্যাকর্ষণ শক্তির ফলে কিন্তু ওটা আস্তে আস্তে নিচের দিকে, ঢালুর দিকে চলে আসে, তাই না? এইভাবে কিন্তু শিলারাশি ক্ষয় হচ্ছে, তাই না? এরকম দেখেছেন কেউ তখন? পাহাড়ি অঞ্চলে দেখা যায় স্যার। আমরা তো চট্টগ্রামে দেখছি স্যার, চট্টগ্রামে দেখেছেন, তাই না? এইভাবে মাধ্যাকর্ষণ শক্তির ফলে কিন্তু এটা দিয়ে বলছে যে ইরোশন বাট নট ওয়েদারিং। কেন এটা বলছি আমরা? এটা আসলে মানে স্যার পৃথিবীর কারণে হয়েছে। শিলার ক্ষয়, স্যার এই শিলার ক্ষয় সম্ভবত অধিক তাপমাত্রার কারণে, আস্তে আস্তে অধিক তাপমাত্রার কারণে মনে হয় স্যার এই শিলাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। অধিক খরা
ইরোশন বলে যেটা ক্ষয়ের ক্ষেত্রে কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা বহন করে দেয়। কিন্তু ওয়েদারিং এর ক্ষেত্রে কি হচ্ছে, বিচূর্ণ ভবনের ক্ষেত্রে শিলার রাশি চূর্ণ বিচূর্ণ হচ্ছে কিন্তু মূল শিলার উপর সেটি থেকে যাচ্ছে, তাই না? এটা ওই জায়গাটা চূর্ণ বিচূর্ণ হয়েছে বাট ওখান থেকে স্থানান্তর হয় না। ঠিক আছে? এটা কি বলেন তো? স্যার এটা হচ্ছে যে আমি যতটুকু বলছি স্যার, এটা হচ্ছে ল্যান্ডস্লাইড হচ্ছে পাহাড়ের সেটা হলো স্তূপ ক্ষয় স্যার, স্তূপ আকারে কোনো ক্ষয় ক্ষয় আপনি দেখেন যে বড় বড় ইয়ে হয়ে একবারে সেটা করতেছে, তাই না? তাহলে মোটামুটি আমাদের ধারণা তো ক্লিয়ার হয়ে গেল। এখন ওইটা ছবিগুলোর সাথে ম্যাচ করে এখানটাতে কিছু আছে মাছ সঞ্চিত ক্ষয় যেটা, হ্যাঁ, এটা কি হয় অভিকর্ষজ বলের ফলে। এই যে এই ক্ষয়টা হচ্ছে এটা কিন্তু কিসের জন্য হচ্ছে, এটা কিন্তু বৃষ্টির পানির জন্য। ঠিক আছে? এই ক্ষয়টা কিন্তু বৃষ্টির পানির জন্য না, এই উপর থেকে যে বৃষ্টির পানির জন্য না, এটা অভিকর্ষজ বলের কারণে উপর থেকে এটা নিচে নেমে এসেছে, অন্য কোনো যে বা হিমবাহের সাথে বা বায়ু প্রবাহের সাথে কোনো কিছুই না। ঠিক আছে? অভিকর্ষজ মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটা উপর থেকে নিচের দিকে পড়ে গেছে, অপসারণ হচ্ছে, স্থানান্তর হয়েছে। এই মাস ওয়েস্টিংটাকে আমরা চার ভাগে ভাগ করি, একটা ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস এবং অবনমন। ধীর প্রবাহটা কি? যেটা যখন ধীর গতিতে যেটা ক্ষয় হয়, হ্যাঁ ক্ষয় হয়, সাধারণ চোখে ধরা পড়ে না, তাই না? আর ওটাও জানি ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধস, অবনমন। অবনমন বলতে নিচে পড়া, নিচে পড়া, রাইট, নিচে পড়া মানে অর্থ হিসেবে তাই হয়। হ্যাঁ, অবনমন নিচে পড়া। এই বৈজ্ঞানিক সার এই মাস ওয়েস্টিং বর্ণিত ক্ষয়কে চার ভাগে ভাগ করেছে। ওয়েদারিং আমরা তো করেছি, এই জায়গায় তারপরে কিছু আছে যে বিচূর্ণ প্রকৃতি আবহাওয়ার বিভিন্ন, এই ওয়েদারিং থেকে বিচূর্ণ প্রকৃতিকে আবহাওয়া বিকারও বলা হয়। কেন বলা হয়? যে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো দ্বারা এই চূর্ণ বিচূর্ণ হয়। কি কি আবহাওয়ার উপাদান? উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, তাই না? এইগুলোর দ্বারা এই শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয় বলে এটাকে এই বিচূর্ণ ভবনের অপর নাম আবহাওয়া বিকার। হ্যাঁ, আমরা তো এটা পড়েছি, শুরুর দিকে আলোচনা করেছি, তাই না? আবহাওয়ার বিচার এবং ওয়েদারিং এবং মাস ওয়েস্টিং এর পার্থক্য, দুইটা কিন্তু পার্থক্য আছে। কি কি পার্থক্য? এক নম্বর হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান দিয়ে, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা শিলার বৈশিষ্ট্য পরিবর্তন হয়, তাই না? অন্যদিকে কি অভিকর্ষজ বলের প্রভাব ভূমির ঢাল বরাবর আবহাওয়া বিকার প্রাপ্ত শিলা চূর্ণ বিচূর্ণ স্তূপাকারে ধীর গতিতে উপর থেকে নিচের দিকে নেমে আসার ঘটনাকে আমরা বলছি পুঞ্জিত হয়। এরপরে হচ্ছে কি আবহাওয়া বিকার অত্যন্ত ধীর গতিতে ঘটে, হ্যাঁ, পুঞ্জিত হয় ধীর দ্রুত উভয় গতিতে ঘটতে পারে। আমরা দেখি একটু আগে দেখলাম যে চার ভাবে হয়, তাই না? ধীর, দ্রুত, ধস, অবনমন, এই চার ভাবেই হইতে পারে। কিন্তু আবহাওয়া বিকার যেটা ওয়েদারিং ভবনটা গতিতে হয়।
আবহাওয়া বিকারের ফলে কি হয়, পদার্থের ঘনত্ব এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে। কিন্তু পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কি হয়, ভৌত ধর্মের পরিবর্তন ঘটলেও রাসায়নিক কোনো পরিবর্তন হয় না। আর আবহাওয়া বিকার প্রাপ্ত পদার্থের সময় এক স্থানে থাকে, অর্থাৎ বিচূর্ণ ভবনের পদার্থগুলো এক স্থানে থাকে এবং পদার্থের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। ওই যে আমরা একটা দেখলাম না যে পার্থক্য পাইদারিক একটা পাথরখণ্ডটা দেখলাম। হ্যাঁ। ঠিক ওই কথাটা এখানে বলছি যে আবহাওয়া বিকার প্রাপ্ত পদার্থ সমূহ একই স্থানে থাকে এবং পদার্থের অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। অন্যদিকে পুঞ্জিত ক্ষয়ের পদার্থ সমূহ এর অবস্থানের স্থানান্তর ঘটে এবং পদার্থ সমূহ ধীর গতিতে উপর থেকে কি হয়, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামে। এটা হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে পুঞ্জিত ক্ষয়ের শিলাটা উপর থেকে নিচের দিকে নেমে আসে। এই ছিল মোটামুটি